কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু, ৫ জনের পরিচয় শনাক্ত, দগ্ধ কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। ভবনে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। বেবিকে নিয়ে আর ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল ম্যানেজমেন্টগুলা গাপ্তি আছে, এসি সার্ভিস করে না, সুইচগুলা নষ্ট। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। দ্রুতই মরদেহ দেশে ফেরানোর ঘোষণা। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো। এটা মাইনে নিতে পারতেছেন, ওই মারা গেছে, এটা শুনছি কিন্তু বিশ্বাস হচ্ছে না। আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকাল। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। শুক্রবার সন্ধ্যায় শপথ। শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে নির্ধারণ হবে সম্পর্ক। ভারত সফর প্রশ্নে উপদেষ্টা রিজভী। স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর আহ্বান। গ্যাস সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত। 2 থেকে বাড়িয়ে 3 মাসের জ্বালানি মজুতের পরিকল্পনা সরকারের। একনেকে 10 প্রকল্প অনুমোদন। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে চায় নতুন কমিশন। চাপমুক্ত থেকে দুর্নীতি নির্মূলে ঘোষণা নতুন চেয়ারম্যানের। স্বাধীনভাবে কাজ করার প্রত্যয়। এবং বন্ধ করা হবে দেশের সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন। চট্টগ্রামে গণশিক্ষা প্রতিমন্ত্রী। মনিটরিং এর আওতায় আসছে প্রাথমিক শিক্ষার পরিবেশ ও অবকাঠামো। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল 8 বাংলাদেশের। এর মধ্যে 5 জনের পরিচয় শনাক্ত হয়েছে। চিকিৎসা নিতে গিয়েছিলেন তারা। দগ্ধ বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 80 জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে। ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছে বাংলাদেশ উপ হাইকমিশন। 9 জন মৃত্যুবরণ করেছেন। 6 জনের পরিচয় জানা গেছে, এখনো পর্যন্ত অন্যদের পরিচয় জানা যায়নি। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের মৃতদেহ কি করে ঢাকায় পৌঁছানো হবে সে ব্যাপারে আমরা পরবর্তী ব্যবস্থাটা গ্রহণ করি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকল কর্মীরা। আগুনের সময় ভেতরে সবাই ঘুমাচ্ছিলেন। ধোঁয়ায় বেশ কয়েকজন অচেতন হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপর তলায় পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের ফুলকি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর অতিরিক্ত ধোঁয়া। আমি আমার বেবিকে নিয়ে আর ওয়াইফকে নিয়ে আমি তাৎক্ষণিক ছাদে চলে গেছিলাম। হোটেল ম্যানেজমেন্টগুলা গাপ্তি আছে, যেমন এসি সার্ভিস করে না, সুইচগুলা সুইচগুলা নষ্ট। 5 তলা ভবনের এই প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন হোটেল। আবাসিকদের দাবি, আগুন লাগার পরও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় এই বিজেপি নেতা। যারা যারা এর সঙ্গে দোষী যুক্ত প্রত্যেকে যথাযথ শাস্তি পাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে।
সুব্রত। দেখুন, এখনো পর্যন্ত যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে সেটি হচ্ছে এই নিহতদের পরিচয়। এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে খবর যে নজনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। তার মধ্যে 2 জন ভারতীয়, ইতিমধ্যে তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছেন, একজন বিহারের এবং একজন শিলিগুড়ির বাসিন্দা। 5 জন বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি পর্যটক, তাদের মধ্যে একই পরিবারের 4 জন রয়েছে। কুষ্টিয়ার দেবাশিস দত্তের পরিবার এবং একজন ঢাকার অদূরে সাভারে তার বাড়ি। অর্থাৎ বাকি দুজন যে এই দগ্ধ হয়ে মারা গিয়েছেন তাদের এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। এবার বলব প্রশাসনিক পদক্ষেপ। আপনি জানেন যে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে পূর্বের সরকারের পাপের ফল। তিনি সরাসরি এই কথা বলার মধ্য দিয়ে যে তৃণমূল সরকারের যে 15 বছর যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার মধ্যে কলকাতা যেখানে প্রশাসনিক রাজধানী, এবং যে ঘটনাটি আমার এই বাদিকে যে ভবনটিতে এই দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার যে ভবনটি, সেখান থেকে কিন্তু কলকাতা পুরসভার দূরত্ব কম বেশি 100 মিটার কাছাকাছি হবে। এবং শুধু তাই নয়, ঠিক এই ভবনের গায়ে ঘেঁষেই কিন্তু এখানে সবচেয়ে বড় যে ফায়ার সার্ভিসের অফিস, সেই দপ্তরটিও এখানে রয়েছে। এবং সঙ্গে সামনে নিউ মার্কেট থানা, প্রশাসনিক জোন বলা চলে। সেই প্রশাসনিক জোনের মধ্যে এই ধরনের একটি জতুগৃহ, যেখানে বলা হচ্ছে যে এখানকার যিনি মালিক ছিলেন এই শিখা ইন, এই যে আবাসিক হোটেলটি, তিনি 3টি ঘর কিনেছিলেন, 3টি ফ্ল্যাট কিনেছিলেন। সেই 3টি ফ্ল্যাটকে তিনি 6টি কামরা করেন এবং সেই কামরা করে কিন্তু একেবারে অরক্ষিতভাবে এই ব্যবসা করে আসছিলেন। তো তার বাড়িতেও আমরা জানি, বেহালার তার বাড়িতেও সেখানে পুলিশ হানা দিয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সব মিলিয়ে এখন প্রক্রিয়া চলছে যে নিহতদের যে দেহ সেটি যত দ্রুত সম্ভব বাংলাদেশে তাদের পরিজনের কাছে ফেরানো। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের সবচেয়ে আজকের আলোচিত এবং দুঃখজনক ঘটনা, অগ্নিকাণ্ডের যে তথ্য, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সুব্রত আচার্য। একদিন পরেই ফেরার কথা ছিল দেশে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 বাংলাদেশের মধ্যেই কুষ্টিয়ার একই পরিবারের 4 জন। এই ঘটনায় দগ্ধ হয়ে সাভারের বাসিন্দা এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের বাড়িতে চলছে মাতম। এদিকে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আকস্মিক অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মুহূর্তে ঝরল বাংলাদেশিদের তাজা প্রাণ। একে একে বাড়তে থাকে মৃতের সংখ্যা। হৃদয় বিদারক এই ঘটনায় একই পরিবারের 4 জন কুষ্টিয়ার বাসিন্দা, যারা চিকিৎসা নিতে গত 3রা আগস্ট গিয়েছিলেন ভারতের বেঙ্গালুরে। ফেরার কথা ছিল 19 তারিখ বুধবার, তাই 18 আগস্ট ওঠেন কলকাতার একটি হোটেলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গভীর রাতে ভয়াবহ আগুনে মারা যান হোটেলে থাকা 9 বাংলাদেশি। এর মধ্যে সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। সপরিবারে মারা গেছে। শুধু বন্ধুই না ভাই, তবে সেও আমাকে দাদা বলে ডাকতো এবং আমিও তাকে দাদা বলে ডাকতাম। কলম সৈনিকদের কাছে সে একটা প্রতিভাবান একজন সাংবাদিক। আসলে তার এই অকাল মৃত্যুতে আমাদের ভাষা নেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর। এদিকে কলকাতার একই ঘটনায় নিহত হয়েছেন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। স্বজনরা জানান, কসমেটিক্স পণ্য আনতে তিনি কলকাতায় গিয়েছিলেন। তার মৃত্যুতে পরিবারে বইছে শোক। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটি করছে। শ্রমিক না বা কোনো রকম ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা এই দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন, তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। এছাড়া আহত 6 জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। ওমর ফারুক, সময় সংবাদ।
প্রায় ৩ যুগ পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণকাল। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে জয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে সব প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচার হবে পুরো প্রক্রিয়া। এদিকে সরকার দলীয় সংসদীয় সভার পরে জানানো হয় শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ৩৫ বছর পর আবারও উত্তাপ রাজনৈতিক অঙ্গনে। প্রতিদ্বন্দ্বিতার মাঠে দুই প্রার্থী, ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী জোটের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। ভোটের আগের দিন নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত নয় ইসি, তারপরও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এই ধরনের একটা ঐতিহাসিক ইলেকশন বলতে গেলে ঐতিহাসিক ইলেকশনটা অত্যন্ত সুন্দর রূপে সুচারু রূপে আমরা স্মুথলি আমরা এটা কন্ডাক্ট করতে পারবো, এই প্রস্তুতি আমরা নিয়েছি। সিসি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদত্যাগ এবং গণঅভ্যুত্থানের পর কে বসছেন দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে তা নিয়েও আগ্রহ রয়েছে বিশ্ববাসীর। এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো একটা গণঅভ্যুত্থান হয়ে গেল 24 অগাস্টে, যেটা কনক্লুড হলো, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন। এখানে কে রাষ্ট্রপতি হবেন এইটা একটা সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তো এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সামনে রেখে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকার দলীয় সংসদীয় সভা। বৈঠকের পর চিফ হুইপ জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এসেছি, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান চিফ হুইপ। 21 তারিখ সন্ধ্যা 7:30 সময় বঙ্গভবনে শপথ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে নির্ধারণ হবে দ্বিপক্ষীয় সম্পর্ক। ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সব বাধা মোকাবেলা করে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি সহ জনবান্ধব সব কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। পুষ্পস্তবক অর্পণের পর কবর জিয়ারত করেন তারা। পরে প্রধানমন্ত্রীর ভারত সফরে আমন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সাধুবাদ জানাবে, তবে কোনো স্বার্থ থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। সব বাধা মোকাবিলা করে নির্বাচনী প্রতিশ্রুতি ও 31 দফা সহ জনবান্ধব সব কর্মসূচি সরকার বাস্তবায়ন করবে বলেও জানান রিজভী। প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে দিয়েছেন ম্যানিফেস্টোর মাধ্যমে 31 দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি। প্রতারণায় আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত জাদুঘরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় পরিবারের অন্য সদস্যরাও জামায়াত আমিরের সঙ্গে ছিলেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জাদুঘরের বিভিন্ন সংগ্রহশালা এবং খুঁটিনাটি ডক্টর শফিকুর রহমানের সামনে উপস্থাপন করেন। সাধারণ দর্শনার্থীদের সঙ্গে পরিদর্শন শেষে বিকেলে জাদুঘর ত্যাগ করেন তিনি।
গ্যাস সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের মজুত সক্ষমতা 2 মাস থেকে বাড়িয়ে 3 মাস করার পরিকল্পনা চলছে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সভায় ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাস সংস্কার সহ 10টি প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক। সকালে শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্যরা। 2026-27 অর্থ বছরের দ্বিতীয় একনেক সভায় উত্থাপন করা হয় 12টি প্রকল্প। নীতিগত যাচাই বাছাই শেষে 10টি প্রকল্প পায় একনেকের সবুজ সংকেত। এতে ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে 8,488 কোটি 71 লাখ টাকা। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রিফিং করেন সাংবাদিকদের। জানান, ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ ও ছাত্রাবাসের সংস্কার এবং ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেয়া হয়েছে প্রয়োজনীয় বরাদ্দ। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, এটা নতুন প্রকল্প প্রস্তাব। এই প্রস্তাবের প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1154 কোটি 83 লক্ষ 1,000 টাকা। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে বাস্তবায়িত হবে। অর্থনীতিকে আবারও উৎপাদনশীল পর্যায়ে নিতে সরকারকে সময় দিতে হবে বলে দাবি প্রতিমন্ত্রীর। জানান, জ্বালানি তেলের মজুদ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের যে আপৎকালীন মজুদ সেটা 1.5 মাস ছিল তেলের মধ্যে, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে আরেকটা ইউনিট করার, এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। এদিকে জরুরি প্রয়োজন বিবেচনায় 7টি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে 14 কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চাই বলে জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান AKM আসাদুজ্জামান। তিনি বলেন, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করা হবে। নতুন কমিশনের মাধ্যমে অবশেষে দীর্ঘ 5.5 মাসের শূন্যতা কাটল দুদকে। 170 দিন পর দুর্নীতি দমন কমিশন পেল নতুন অভিভাবক। বুধবার সকালে নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিশন সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে যোগদান করেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি সরকারের অঙ্গীকার বাস্তবায়নে অন্যতম সহযোগী স্বাধীন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েই নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত 2 কমিশনার বলেন, কথাই নয়, কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ দিতে চান। এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আর নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, দুদকের ভাবমূর্তি ফেরাতে কাজ করবেন। দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশা হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। গত 3 মার্চ আব্দুল মমিনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকেই নেতৃত্ব শূন্য ছিল সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সব অনিবন্ধিত কিন্ডারগার্টেন বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেলে চট্টগ্রামে PTI কনফারেন্স রুমে প্রাথমিক শিক্ষকদের কর্মশালা শেষে এই পরিকল্পনার কথা জানান তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সব ধরনের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামো মনিটরিংয়ের আওতায় আসবে বলেও জানান প্রতিমন্ত্রী। আইনি বাধা কেটে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য প্রধান শিক্ষক পদে শিগগিরই নিয়োগ শুরু হবে বলেও জানান তিনি। যে আগামী দিনগুলোতে আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের ফুল মনিটরিং ইউনিট, মনিটরিং টিম আছে, তারা বিগত দিনগুলোতে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো মনিটর করত। এটাতে আমরা নতুন নীতিমালায় পুরো বদল আনছি। প্রাইভেট সেক্টরে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলা 3 তলায় হঠাৎ করে একটা স্কুল খুলে দিতে পারবে না। এটারও এই নীতিমালাগুলো ফলোড হচ্ছে কিনা, ক্লাসরুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো ফলোড হচ্ছে কিনা সেটাও
মনিটরিং করবেন আমাদের ডিডি থেকে এটিও পর্যন্ত আমাদের যে মনিটরিং অফিসাররা আছেন। সন্ধ্যার সভায় আরো থাকছে ইরান যুদ্ধে জড়িয়ে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র, আলোচনার কথা অস্বীকার ট্রাম্পের, শর্ত মেনে সমঝোতার জন্য অনুনয় বিনয় করছে ওয়াশিংটন, দাবি তেহরানের। রাজধানীতে রিকশা চলাচলে নতুন নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলের থাকবে রিকশা চলাচলের সুযোগ। সায়েন্স ল্যাবে ডিএসসিসির অভিযান কার্যক্রম পরিদর্শনের সময় প্রশাসক জানান, বিপণী বিতানের সামনের জায়গা নিজেরা পরিষ্কার না রাখলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মহাব্যস্ত নগরী ঢাকার অলিগলি থেকে রাজপথ, সব জায়গায় ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। এতে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও নগরবাসীর ভোগান্তি। এবার ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, রিকশা চলাচল ও হকার নিয়ন্ত্রণে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী 4টি নির্ধারিত অঞ্চলে রিকশা চলাচলের সুযোগ থাকবে। 2 সপ্তাহের মধ্যে আমরা হকারদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। রিকশারও নীতিমালা আসছে এবং সেই নীতিমালা অনুযায়ী ঢাকা দক্ষিণে 4টা অঞ্চলে ভাগ করা হবে। এই 4টা অঞ্চলে রিকশা 4টা অঞ্চলে চলবে। বুয়েটের ছাড়পত্র আনবেন, বুয়েটের ছাড়পত্র আনার পরে সিটি কর্পোরেশন তাদেরকে আমরা লাইসেন্স দেব, পাশাপাশি ড্রাইভারের লাইসেন্স দিতে হবে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সময় মতো কর পরিশোধ, ট্রেড লাইসেন্স গ্রহণ এবং আইন মেনে চলার অনুরোধ করেন তিনি। নিয়ম অমান্য করলে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন প্রশাসক। যারা ট্যাক্স দেন নাই, যারা লাইসেন্স নেন নাই, মার্কেটে আমাদের লোকজন যাবে। যদি লাইসেন্স না করে থাকেন, যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে সেই মার্কেট, সেই ব্যবসা সেখানে পরিচালনা করা যাবে না। যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এই নগরকে বাঁচানোর আর কোনো উপায় নাই। নগরীর শৃঙ্খলা ফেরাতে অভিযান চলমান থাকবে বলেও জানায় দক্ষিণ সিটির কর্তৃপক্ষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের আরাকান আর্মির হাতে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন 24 জেলে। বিজিবির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফিরে আসা জেলেদের অভিযোগ, আটকের পর অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে দীর্ঘ সময় লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিল। স্বজনদের কাছে ফিরে এসে উচ্ছ্বসিত জেলেরা। বাংলাদেশ মিয়ানমার নাপ নদীর জলসীমায় বিজিবির প্রতিনিধি দলের কাছে দীর্ঘদিন জিম্মি থাকা 24 জেলেকে হস্তান্তর করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। পরে ট্রলারে করে তাদের টেকনাফ জেটি ঘাটে ফিরিয়ে আনা হয়। বিজিবি জানায় 2025 সাল থেকে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারের বিভিন্ন স্থানে আটক রাখা হয়। মানবিক বিবেচনায় বিজিবির উদ্যোগে ধাপে ধাপে জেলেদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসাবে 24 জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যাদের মধ্যে 18 বাংলাদেশি ও 6 জন ক্যাম্পের রোহিঙ্গা। ফিরে আসা জেলেদের অভিযোগ, আটকের পর অস্ত্রের মুখে নির্যাতন চালিয়ে দীর্ঘ সময় লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছিল। আর দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের কাছে ফেরার খবরে টেকনাফ জেটি ঘাটে ভিড় করেন পরিবারের সদস্যরা। ইচ্ছা করে হনো বারবার ভিতরে করে দিন, বাংলাদেশের সীমার ভিতরে আছে, মানে জোয়ার বাড়ে এখানে নামাই দেয়, মানে তারা আর দৌড়ে ফেলে নামাজ বাদে ভাই আর ফাই দিয়ে আমার খুশি হই ইনশাআল্লাহ। এদিকে বুধবার বিকেলে টেকনাফ জেটি ঘাটে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, মিয়ানমারে এখনও আটক থাকা বাকি জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আটক জেলেদের প্রত্যাবর্তন একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি থেকে 19 আগস্ট পর্যন্ত আরাকান আর্মি 434 জনকে আটক করেছে। এর মধ্যে বাংলাদেশি 222 জন ও রোহিঙ্গা 212 জন। এ পর্যন্ত 348 জনকে ফেরত আনা হয়েছে। এখনও আটক রয়েছেন 86 জন, যাদের মধ্যে 65 জন বাংলাদেশি ও 21 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সন্ধ্যার সময়।
ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে দাবি করেছেন ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সমঝোতা চেয়ে যুক্তরাষ্ট্রই অনুনয় বিনয় করছে। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ না খোলার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আবুধাবি। দেখছেন সন্ধ্যার সময়। মহাসংকটে ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনো এবার চতুর্থ দফায় তার পুনর্নির্বাচনের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের শেয়ার বিক্রির প্রস্তাব থেকে সরে এসেও বিপদ কাটছে না সভাপতি জিয়ানি ইনফ্যান্তিনোর। ভুল স্বীকার করেও মন গলাতে ব্যর্থ হয়েছেন উয়েফা সভাপতি সেফেরিনের। একের পর এক দেশ সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে তার পুনর্নির্বাচনের। সার্বিয়া, নরওয়ে সহ বেশ কয়েকটি দেশ আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। এবার সরে দাঁড়ালো ইসরায়েল। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি মোশে জুয়ারেস আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে চিঠি পাঠিয়েছেন। ফিফার প্রতি স্বচ্ছতা ও আস্থা রাখতে না পারার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এর আগে গতকাল ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের সমালোচনা করে পদত্যাগ করেন ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন লাবোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কলকাতায় হোটেলে আগুনে 8 বাংলাদেশির মৃত্যু, আশঙ্কাজনক বেশ কয়েকজন। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। দ্রুতই মরদেহ দেশে আনার ঘোষণা। 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকাল। জয়ের পথে মির্জা ফখরুল। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি কাবিশাল। শুক্রবার সন্ধ্যায় শপথ। এবং শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, সমমর্যাদার ভিত্তিতে নির্ধারণ হবে ভারতের সঙ্গে সম্পর্ক, বললেন উপদেষ্টা রিজভী। সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপথের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।